খাত বলতে আবার কি বোঝায়? সেখানে আসে বেসরকারি খাত বলতে আপনারটাও বেসরকারি খাত, মাল্টিন্যাশনাল কোম্পানি বেসরকারি খাত, আবার অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, তাই না? আপনাদের ফ্যাক্টরি টাইপের প্রতিষ্ঠান, উৎপাদনমূলক কাজ হয়। দেখেন এখানে এমন কোনো প্রতিষ্ঠান যাহা সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের সরাসরি মালিকানায় বা ব্যবস্থাপনায় নেই। সোজা কথা এটা দিয়ে বোঝায় দিছে, আপনারটা যেরকমই হোক, আপনারটা কোনো সরকারের কোনো ব্যবস্থাপনায় পরিচালিত বা সরকার এটার কোনো মালিক, আপনার প্রতিষ্ঠানে আপনাদের ব্যক্তি মালিক, তাহলে আপনার হচ্ছে বেসরকারি। তাহলে আপনার জন্য সিপিএফ প্রযোজ্য প্রযোজ্য হবে, সেরকম একটা বিষয় এখানে বলে দিছে। তো আমি এইটার বিষয়ে আর বলবো না, এরপরে চলে যাচ্ছে হচ্ছে আপনাদের সুবিধার জন্য। তাহলে আপনারা কি করতে পারেন? আপনারা সিপিএফ গঠন, যদি এখানে সিপিএফ কথাটা কিন্তু কোথাও বলা নাই। আমি যে জিপিএফ এবং সিপিএফ এর কথাটা বললাম সেটা হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয়ের মানে শুধু আপনার জন্য না, একটা কর্পোরেশন অথবা দেখা গেল একটা কোম্পানি, তাদের সবার জন্য হচ্ছে সিপিএফ। আপনি ফ্যাক্টরি, তার মধ্যে সিপিএফ। কিন্তু যেহেতু আপনি আবার শ্রম আইনের আওতায়, আপনি কোন আইনের আওতায় আছেন? আপনি আবার শ্রম আইনের আওতায়। সেই জন্য এইখানে যে প্রভিডেন্ট ফান্ডের কথাটা বলা হয়েছে, আপনাদের অনুমোদনটা নিতে হবে কিন্তু সেই ইসে থেকে, অর্থ মন্ত্রণালয়ের যে এনবিআর আছে, এনবিআর থেকে অনুমোদন নিতে হবে। কিন্তু এটা পরিচালনা থেকে যাবতীয় কাগজপত্র সব ভেরিফাই করবে শ্রম অধিদপ্তর। কারা করবে? শ্রম অধিদপ্তর। এখন আপনার বেসরকারি খাত, আপনার অনেকগুলো টাকা জমলো, আপনি দেখা গেল চাকরি ছেড়ে যখন চলে যাবে, বা অথবা কোনো এক সময় খেয়াল করলেন যে আমাদের তো বেতন দেয় না মালিকরা, যেটা হয় আর কি, বকেয়া বেতন জমা পড়ে, মালিক কি করে? ফ্যাক্টরি অনেক প্রতিষ্ঠান, এটা বলতে মানে অনেক এরকম প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, মালিক কি করে? ভাগে যায়, টাকা না দিয়ে সে বিদেশ চলে গেল, বা এরকম অনেক ঘটনা হয়েছে। সরকারকে আবার সেটিকে ধরে আনতে হয়, তার সয় সম্পত্তি প্রয়োগ করে তারপরে শ্রমিকদের টাকা দিতে হয়। সেখানে পিএফ যদি চালু হয়, এবং পিএফ চালু হলে আপনার এই টাকাটার গ্যারান্টি কি? যে মালিক এই টাকাটা মাইরে দিবে না, সেটার গ্যারান্টি কি? বা আপনি যাওয়ার সময় আপনাকে দিল না টাকাটা, সেটার গ্যারান্টি কি? আপনি আমার কাছে গ্যারান্টি চাবেন না? সেখানে সরকারের যদি সংশ্লিষ্টতা না থাকে তাহলে এখানে বিপদ না? তো সেই জন্য এখানে আর শ্রম আইনে সিপিএফ এর কথা বলেন, এখানে বলছে ভবিষ্যৎ হবে, বলছে বেসরকারি খাতের জন্য। তাইলে বোঝা গেল যে সিপিএফ কে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কারা কিভাবে গঠন করবে। দেখেন এই যে শেষের লাইনটা, ভবিষ্যৎ তহবিল গঠনের বাধ্যবাধকতা 264 পরে তো ভাইয়া কি লেখা আছে পড়ে, তাহলে এটা মনোযোগ বাধ্যবাধকতা পড়ে যে প্রতিষ্ঠান ভবিষ্যৎ, এই শেষের লাইনটা পড়ে, জোরে জোরে পড়ে, তারা পড়ে সবাই শুনে। প্রতিষ্ঠান ভবিষ্যৎ তহবিল গঠন করতে বাধ্য থাকবে যদি উক্ত প্রতিষ্ঠানের অন্যত 3/4 শ্রমিক মালিকের নিকট লিখিত দরখাস্ত পেশ করে দাবি করে। হ্যাঁ বসেন, এবার কি বুঝলেন? এবার বলেন এই কথা। আমি তো বুঝি, আমি জানি, আপনারা কি বুঝলেন এই কথা? যদি একটা ফ্যাক্টরি শ্রমিক যদি প্রভিডেন্ট ফান্ড গঠনের উদ্দেশ্যে মালিকের নিকট লিখিত কোনো অ্যাপ্লিকেশন দেয়, তাহলে সেটার কি করবে মালিক? কি করবে তখন মালিক এই গঠনটা করতে বাধ্য থাকবে, যেহেতু আমার মেজরিটি বলে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার বুঝেছে মালিক কি করবে? কি বলছে? মালিক বাধ্য থাকবে, মালিক দয়া করবে না। আপনি লিখিত দরখাস্ত যদি দিতে পারেন তাইলে মালিক বাধ্যই থাকবে সেখানে প্রভিডেন্ট ফান্ড করার জন্য। 3/4 বলতে কি বোঝায়? 100 জন যদি হয় শ্রমিক আপনার, 66 জন না 75%, 4/3 ভাগ, 75%। 100 জনে 75 জন যদি চান এবং সবাই মিলে যদি একটা লিখিত দরখাস্ত করেন, তাহলে মালিক আপনাদেরকে যেই তারিখে আপনারা দরখাস্ত সাবমিট করতেছেন অফিশিয়ালি, সেই তারিখ থেকে 6 মাসের মধ্যে মালিক আপনাদের ওখানে আপনাদেরকে ভবিষ্যৎ তহবিল একটা গঠন করে দিতে বাধ্য থাকবে। কারণ এগুলো তো মালিককে এই নিতে হবে, তাই না? অ্যাটেম্প্টগুলো মালিককে নিতে হবে। আপনারা তো দরখাস্ত করলেন, এরপরে দরখাস্ত করার পর আপনাদের কাজ হচ্ছে যে আপনারা ভবিষ্যৎ তহবিল গঠন করতে চান কিনা। যদি চান লিখিত দরখাস্ত করবেন, এবং সেই সংখ্যাটা যদি 100 জনে 75 জন হয়, তাহলে লিখিত দরখাস্ত করার পর আপনাদের কাজ শেষ। এরপর কাজ শুরু হলো কার? মালিকের, সরকার। কার? মালিক এবং সরকার। একটু ক্লিয়ার তো? এখন ওই 75 যে করতে হবে, 10,000 থাকলে আপনার ওইরকম পার্সেন্টেজ 3/4 সব লোকের সিগনেচার দিতে হবে। 4 ভাগে 3 ভাগ। অবশ্যই আপনি যে সম্মত আছেন, হ্যাঁ, সেটা তো আপনার একটা ডকুমেন্ট লাগে, সেই সম্মত ডকুমেন্ট, সম্মতি পত্র করে একটা সিগনেচার তো দিলেন। কেউ না কেউ পক্ষে তো থাকবে, এতগুলো মানুষের পক্ষে 3-4 জন থাকলো, সাথে হচ্ছে আপনার ইয়েটা থাকবে আর কি। আপনি জাস্ট সিগনেচার তো না, সম্মতি আছে, এটা কিভাবে বুঝবেন? আমি মৌখিকভাবে সম্মতি দিতে হবে, অ্যাপ্লিকেশন বাকি সব সিগনেচার। হ্যাঁ সিগনেচার, মানে তারা ওটার পক্ষে সিগনেচার দিচ্ছেন ওনারা।
এই বিষয়ে একটা লাইন লিখে দিলেন যে এই বিষয়ে সবাই একমত। আপনারা মানে যারা স্বাক্ষর দিলেন পুরো একটা কমন একটা বডি থাকলো যে এই বিষয়টার সাথে আমরা একমত এবং আমরা সম্মত, আমরা চাই ভবিষ্যৎ গঠন করা হোক। তারপর সবার স্বাক্ষর থাকবে। স্বাক্ষর ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে উনি সম্মতি কিনা, বা আপনার কর্তৃপক্ষ কিভাবে বুঝবে? আর কোনো ওয়ে আছে? এখন কর্তৃপক্ষ যদি এটার প্রতি ইন্টারেস্ট না থাকে না, তখন আমি শোনেন, এখানে আমি যখন একটা বিষয় একটু আপনাদেরকে বুঝতে হবে, নট অনলি এই চ্যাপ্টার, প্রত্যেকটা ক্ষেত্রে আইনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এটা বুঝতে হবে যে যখন আইন বলে দিবে বাধ্য। আপনাদেরকে দিয়ে আমি কেন পড়াইলাম আগেরটা, কি বলছে? প্রতিষ্ঠান ভবিষ্যৎ তহবিল গঠন করতে বাধ্য থাকিবে। আবারও দেখ কি থাকবে? বাধ্য। আমি চাই বা না চাই, আইন যখন আমাকে বাধ্য করে দিছে তখন কি আমার চাওয়ার না চাওয়ার কোনো বিষয়? আপনি যখন ক্রাইটেরিয়া ফুলফিল করে দিলেন আর তারপরে আমার দায়িত্ব পড়লো, তখন আমি চাই বা না চাই এই অপশনটা যদি আসে, তার মানে আমি যদি না চাই, আমি বাধ্য থাকলাম কিন্তু আমি চাইলাম না, তাহলে আমি আইন লঙ্ঘন করলাম, সেটার জন্য শাস্তি আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই লাইনটা তো আপনারা বুঝছেন, বাধ্য থাকবে মানে আপনি চান বা না চান, যখন তারপর বাধ্য থাকার পরে যদি আপনাকে দেওয়ার পর আপনি অ্যাকশন না নেন, তাহলে আমি কি বলছি? ভবিষ্যৎ তহবিলটা এখন চলে আসছে শ্রম অধিদপ্তরে। কার হাতে চলে আসছে? আপনার একটু কাইন্ডলি মোবাইলে কথা বললে একটু আস্তে কথা বলেন অথবা রুমের বাইরে গিয়ে কথা বলেন, এটা একটা ম্যানার। এবার দেখেন, দরখাস্ত প্রাপ্তির 6 মাসের মধ্যে উহা গঠনের জন্য ধারা 3 এর অধীন প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবে এবং উক্ত সময় অতিক্রান্ত হওয়ার পূর্বে চালু হতে হবে। এইটা কাকে বলছে? মালিককে বলতেছে। ওই যে আপনার অ্যাপ্লিকেশন যে ডেটে পাইলো তার তখন দায়িত্ব হয়ে গেল যে ওই অ্যাপ্লিকেশন পাওয়ার তারিখের 6 মাসের মধ্যে আপনাদের এখানে উনি ভবিষ্যৎ তহবিল গঠন করে দিবেন। এখন উনার এখন কি কাজ সেইখানে বলতে গিয়ে এইটা আসছে। প্রথমত হচ্ছে ট্রাস্টি বোর্ড গঠন করবে। ট্রাস্টি বোর্ড কি? ওই ভবিষ্যৎ তহবিলটা কিভাবে পরিচালিত হবে, কারা এটার দায়িত্বে থাকবে, এই আর্থিক বিষয় যেহেতু এটা, হ্যাঁ, এই আর্থিক বিষয়টা যাতে পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা হয়, একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে আপনাদের ব্যাংকের আপনাদের যে বেতনটা জমা হয় আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে, প্রতিষ্ঠান থেকে আপনাদের অ্যাকাউন্টে যে বেতনটা ট্রান্সফার হয়ে যায় সেখান থেকে অটোমেটিক্যালি এই টাকাটা কেটে এই পিএফ এর অ্যাকাউন্টে চলে যাবে। তারপরে আবার আপনার টাকাটা চলে যাওয়ার প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে আবার মালিকের কাছ থেকেও এই টাকাটা মানে অবশ্যই চলে যেতে হবে এবং প্রত্যেক মাসে হিসাব ক্লিয়ার থাকতে হবে। তো একটা আর্থিক বিষয় আছে না? এই আর্থিক বিষয়গুলো পরিচালনা করবে কারা? কোন ট্রাস্টি বোর্ড পরিচালনা পরিষদ করবে। তো এই ট্রাস্টি বোর্ডে কারা থাকবে? হ্যাঁ, এখন ট্রাস্টি বোর্ডে তো যে সেই লোক থাকলে হবে না। ট্রাস্টি বোর্ডের লোকজন যদি চায় তাহলে পকেটে তারও তো টাকা ভরে নিয়ে যেতে পারে, আপনার টাকা তো আত্মসাৎ করতে পারে, পিএফ টাকা আত্মসাৎ করতে পারে না, তাহলে ওই জায়গাটা কনসার্ন থাকতে হবে। তাহলে এখন আমরা একটু সামনে বাড়াই যে মালিক অংশীদার পরিচালনা বোর্ডের সদস্য ছাড়া পদমর্যাদা নির্বিশেষে যা 1 বছর তারা এটা হতে পারবে। সদস্য কারা হবে? প্রথমত এখানে বলা হয়েছে যে প্রভিডেন্ট ফান্ডের সদস্য হিসেবে কারা হবে? এই 35 জনই হবেন? এই 35 জনই হবেন? কারা হবে? 1 বছর পূর্ণ হয়েছে, তার মানে ঢুকছে যে সেদিন শিক্ষানবিশ যে সে চাইলে পিএফ এর সদস্য হতে পারবে না। তার মানে কি বোঝায়? 1 বছর হতে হবে, তার মানে কি বোঝায়? স্থায়ী। বোঝা গেছে? তার মানে কি হতে হবে? স্থায়ী। কারা ছাড়া? 4 জন ছাড়া, মালিক, অংশীদার, পরিচালনা বোর্ড এবং সাধারণত দেখা যায় যে শেয়ার হোল্ডার, মালিকের উত্তরাধিকার সূত্রে আবার তাদের আবার ডিরেক্টররা থাকে না তারা, তারপর হচ্ছে আপনার পরিচালনা বোর্ড মানে কোম্পানি পরিচালনা করা যায়, বোর্ড অফ ডিরেক্টরস, চেয়ারম্যান, সিইও, বোর্ড অফ ডিরেক্টরস, এমডি, এই পদগুলা ছাড়া জেনারেল ম্যানেজার থেকে আপনার প্রতিষ্ঠানের সুইপার পর্যন্ত এই প্রভিডেন্ট ফান্ডের আওতায় সবাই শ্রমিক। বোঝা গেছে? শ্রমিকের সংজ্ঞা কিন্তু শ্রম আইনের চ্যাপ্টার ওয়াইজ চেঞ্জ হয়ে যায়, সংজ্ঞা না কাভারেজ চেঞ্জ হয়ে যায়, কাদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা হবে এখানে পরে বলা আছে, আমি সেটা বলবো। কিন্তু আপাতত প্রথম লাইনে কি বলা আছে? মালিক, অংশীদার, পরিচালনা বোর্ডের সদস্য ছাড়া পদমর্যাদা নির্বিশেষে সবাই শ্রমিক। ঠিক আছে? এটা
কে বলছে? আমি বলছি না আইন বলছে? আইন বলছে। তাহলে একজন জেনারেল ম্যানেজারও আপনার এই এটার আওতায় শ্রমিক হিসেবে গণ্য হবে। শ্রমিক প্রোডাকশন শ্রমিক হবে আপনার যে ক্লিনার বা সুইপার, যদি তার চাকরির বয়স 1 বছর হয়, হ্যাঁ? এবং সেই স্থায়ী হয়, তাহলে স্থায়ী বলতে কি ম্যাডাম 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে গিয়ে তাহলে এক বছর। না 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 3 মাস হইলো বা 6 মাস হইলো, 3 মাস হইলো বা 6 মাস হইলো, কিন্তু 1 বছর হওয়া মানে বোঝাচ্ছে যে সে অবশ্যই স্থায়ী শ্রমিক, কিন্তু তার চাকরি কালটা হইতে হবে আপনার এই অন্য প্রতিষ্ঠান থেকে আবার আসলে হবে না। যে প্রতিষ্ঠানে ভবিষ্যতে হবে দাবি করতেছে সেই প্রতিষ্ঠানে হইতে হবে কয় বছর? 1 বছর। আপনি অন্য জায়গায় 2 বছর কাজ করে আসলে এখানে এসে 3 মাস কাজ করেন বা 2 মাস কাজ, আপনি পিএফ এর সদস্য হতে পারবেন। আপনি কি এখানে 1 বছর করতে যাবেন? এখন তাহলে ম্যাম প্রশ্ন আছে, আমার এখানে কারখানায় শ্রমিক আছে 5000 ম্যাডাম, এখানে অস্থায়ী শ্রমিক মানে স্থায়ী হয় নাই। আচ্ছা, আসলে আমি এই সংখ্যায় যাব না, আমি পরে আমি আগে পাড়াই, আপনি যখন ভবিষ্যৎ হবে পুরো চ্যাপ্টারটা আপনাকে আমি দেখাই দিব, তখন আপনার মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর পেয়ে যাবেন। এখন অনেক প্রশ্ন আসবে মনের মধ্যে, এই কথাগুলো সামনের দিকে আছে, এই কথাগুলো আপনার এই কথাগুলো সামনের দিকে আছে। তবে বেআইনি লকআউট, আইনসম্মত ধর্মঘট, লে-অফের দিনগুলো, সাপ্তাহিক ছুটি, নৈমিত্তিক ছুটি, অনধিক 16 সপ্তাহের প্রসূতিকালীন ছুটি, অনুমোদিত অন্য যে কোনো ছুটি বা অবকাশের দরুন শ্রমিকের অনুপস্থিতি প্রতিষ্ঠানে তার চাকরি ধারাবাহিকতা পূর্ণ করবে না, এই কথাটা আমাদের শ্রমিক নিয়োগ চাকরি শর্তাবলী চ্যাপ্টারে আছে। এই 1 বছর যে উনি চাকরি করবেন, এই 1 বছরের মধ্যে হইতে পারে না যে ওনার ম্যাটারনিটি লিভের দরকার হয়েছে, 1 বছরের মধ্যে হইতে পারে না যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি বিনা বেতনে ছুটি ভোগ করছে, হইতে পারে না, এরকম ঘটনা তো হতে পারে। লক আউট হয়েছে, মালিক পক্ষ ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, অথবা কোনো ধর্মঘট যেটা বেআইনি হয়ে গেছে সেটার মধ্যে মানে এসে তার কোনো দোষ নাই, এরকম ঘটনাতে আপনার চাকরির ধারাবাহিকতা ইন্টারাপ্ট হবে না। এবার সদস্য হওয়ার পর যা করতে হবে, করতে হবে মানে কার করতে হবে? আপনাদের যা করতে হবে। 1 বছর, মনে করি 35 জনেরই চাকরির বয়স 1 বছর প্রতিষ্ঠান, 35 জনেরই চাকরির বয়স 1 বছর। এখন কি করতে হবে? 15 দিনের মাঝে মালিক সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী ও তার মনোনীত উত্তরাধিকার নাম ও অন্যান্য তথ্যাবলী প্রত্যয়ন ফর্ম 67 ট্রাস্টির নিকট জমা দেবে। এই যে একটা ট্রাস্টি বোর্ডের গঠনটা আমি পরে বলতেছি, ট্রাস্টি বোর্ডের যে সদস্যরা থাকবেন যারা এই প্রভিডেন্ট ফান্ডটাকে পরিচালনা করবেন, প্রথমত হচ্ছে এই 35 জন সদস্য আছেন, প্রতিষ্ঠানে 1 বছর পূর্ণ হইল, এরকম মানুষ হয়ে গেছে গতকাল 1 বছর তার হয়ে গেছে চাকরি, তাহলে সে নতুন সদস্য না? এখন এদেরকে কিভাবে নিবে সেটা বলছে যে গতকাল মনে করে বা আজকের তারিখে তার 1 বছর এই প্রতিষ্ঠানে পূর্ণ হয়ে গেছে, তাহলে কালকে থেকে সে এন্টাইটেল অথবা আজকে থেকে সে এন্টাইটেল যখনই সে হয়ে যাবে তখনই আমাদের শ্রম বিধিমালাতে কিছু ফর্ম দেওয়া আছে। কোথায় ফর্ম দেওয়া আছে? ফরম্যাটে ফর্ম দেওয়া আছে, আপনার নাম ধাম আপনার সিগনেচার আছে কিছু ফর্ম, এই ফর্ম নাম্বার হচ্ছে 67। ফর্মটা কি করবে? মালিকের দায়িত্ব, মালিকের দায়িত্ব এটা ট্রাস্টি বোর্ডের কাছে দিয়ে রাখা। ট্রাস্টি বোর্ড এবার আপনাদের এই নতুন সদস্য আসবে, মালিক সেটা জানাবে ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ড তো আর খুঁজে খুঁজে দেখবে না, মালিকের কাজ হচ্ছে যে আমার এই মাসে বা আজকের তারিখে অথবা এই আগামী 2-3 দিনের মধ্যে এতগুলা তাদের সদস্য, তাদের 1 বছর চাকরি পূর্ণ হয়েছে, সুতরাং তাদেরকে ট্রাস্টি বোর্ডের মানে পিএফ এর সদস্য হিসেবে মনোনয়ন অন্তর্ভুক্ত করার জন্য নামের তালিকা, হালনাগাদ তালিকা পাঠিয়ে দিবে ট্রাস্টির কাছে। ট্রাস্টি কি করবে? এটা এই কাজটা করতে হবে 15 দিনের মধ্যে, যে আপনি আজকে এন্টাইটেল হইলেন না, এই আজকের তারিখ থেকে 15 দিনের মধ্যে, 15 তারিখের মধ্যে, আজকের তারিখ থেকে 15 দিন কর্মদিবস না, একেবারে সাপ্তাহিক বন্ধ সহ 15 দিনের মধ্যে অতি অবশ্যই এই হালনাগাদ তালিকাটা ট্রাস্টির নিকট মালিককে পেশ করতে হবে। এরপরে বিভিন্ন সময় দেওয়া আছে যে এই সময়ের মধ্যে এই করতে হবে, সে করতে হবে। সোজা কথা হচ্ছে যে আপনার নামের তালিকাটা যারা এন্টাইটেল হয়েছেন, যাদের 1 বছর পূর্ণ হয়েছে যেই তারিখে, পরের দিনই এই নামের তালিকাটা প্রতিনিয়ত হালনাগাদ করে ট্রাস্টির কাছে মালিককে সরবরাহ করতে হবে। আবার একই সাথে যারা মারা গেলেন, যারা চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন, হ্যাঁ, তাদের তালিকাও একই সাথে আবার হালনাগাদ করে ট্রাস্টির কাছে দিতে হবে। এমন হতে পারে আপনি আজকের ডেটে চাকরি ছেড়ে দিলেন, তাই না? তাইলে আপনি তার পিএফের সদস্য ওখানে আর থাকতে পারলেন না, অটোমেটিক্যালি থাকবেন। আপনার চাকরি না থাকলে আপনি ওই প্রতিষ্ঠানের পিএফের সদস্য থাকবেন, তাহলে এই হালনাগাদ তালিকা যে কতজন চলে যাচ্ছে আর কতজন অ্যাড হচ্ছে, এই তালিকাটা প্রতিনিয়ত মালিককে এবং এইখানে নির্ধারিত দিন সময়সীমা সবই দেওয়া আছে। এরপর হচ্ছে হিসাব নাম্বার। আপনি যখনই সদস্য হিসেবে এনলিস্টেড হইলেন, আপনি ও কালকে সদস্য হিসেবে এনলিস্টেড হয়েছে, সাথে সাথে এখন
ওর নাম যাই থাক, একটা হিসাব নাম্বার করে যায়। এই হিসাব নাম্বার ব্যাংকের না, এটা কি পিএফ এর হিসাব নাম্বার। আমাদের প্রত্যেকেরই পিএফ এর হিসাব নাম্বার আছে। যারা আমাদের পিএফ আছে সরকারি কর্মকর্তা কর্মচারী, আমাদের প্রত্যেকেরই আমাদের আফরোজা পারভিন নামের পাশে আমার এনআইডি আছে, আমার প্রতিষ্ঠানের আইডি নাম্বার আছে, সাথে পিএফ এর একটা নাম্বার আছে। ধরলাম যে ওর পিএফ এর নাম্বার 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 ওর পিএফ এর নাম্বার, এরকম একটা নাম্বার পড়বে তার হিসাব, পিএফ এর হিসাব নাম্বার। এবং এটা আবার একটা নির্দিষ্ট ফর্ম আছে, ওই ফর্ম অনুযায়ী হতে হবে, সেটা আসল। এই হচ্ছে কথা। এরপর হচ্ছে ভবিষ্যতে হবে ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে। এই যে কথাটা আমি গত কিছুক্ষণ আগেও বললাম যে ট্রাস্টি বোর্ড, এই ট্রাস্টি বোর্ডটা সম্পর্কে আপনাদের জানাটা খুবই দরকার। এবং এই ট্রাস্টি বোর্ড নিয়ে যত পানি ঘোলা হয় এটা জানা দরকার। আপনার কষ্ট অর্জিত যে টাকাটা আপনার এই পিএফ এর ফান্ডে, ওর ফান্ডে ওর টাকা জমা হবে, আমার কোনো ইখতিয়ার নাই ওর টাকা হাতে আনা। কারণ কি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ওর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা, বেতনটা চলে যায় না? বিকাশের মাধ্যমেই যারা যেরকম যাক, তাকে তো একটা হিসাব খুলতে হয়, তাকে একটা ব্যাংকে হিসাব নাম্বার খুলতে হয় না? তার বিপরীতে তো তার ব্যাংকে বেতনের টাকাটা জমা হয়, সেটা তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। আর এখন যেটা, সেটা হলো পিএফ এর অ্যাকাউন্ট নাম্বার। এই পিএফ এর অ্যাকাউন্ট নাম্বারের সাথে তার যেই অ্যাকাউন্টে বেতনটা জমা হয় সেটার একটা কানেকশন করে দেয়। কিভাবে কানেকশন করেছে? ওই যে বেতনটা জমা হবে, কত টাকা বেতন জমা, আপনাদের বেতন স্লিপ দিবে না? আপনাদের একটা মজুরি স্লিপ দেয় তো, স্লিপ দেয় না? কত পাওনা দাওনা, লোন মন কি আছে, কাইটা বইটা কত পান, সেটা দেয় না? সেখানে পিএফ এ কত টাকা আপনি কাটবেন সেটা আপনারা যখন সম্মত হবেন যে না ঠিক আছে আমরা এরকম আমাদের 100 টাকা আমরা 60 টাকা করে কাটতে চাই, অথবা আমরা 8 টাকা করে কাটতে চাই, আমাদের 60 টাকা করে আপনি 60 টাকা করে পানি জমা দিবেন। এই যে 7 টাকা আপনার কাটলো, এবং মালিকের দায়িত্ব আপনার এই টাকা কাটা, মানে 1 সপ্তাহের মধ্যে এই টাকাটা সে আবার তার টাকাটা সে জমা দেবে 7 টাকা। তাহলে এই যে 14 টাকা আপনি একটা বেতন স্লিপ পাচ্ছেন, বেতন স্লিপের মধ্যে উল্লেখ থাকবে একদম ক্লিয়ার কাট যে তোমার এত টাকা আছে, সেখান থেকে পিএফ এর 7 টাকা কাটছে এবং মালিকও 7 টাকা দিছে, এই 14 টাকা তোমার অ্যাকাউন্টে আছে। এই স্লিপটা চলে যাবে পিএফ এ, কারণ নালে তো পিএফ এর হিসাব, আপনার বেতন স্লিপটা যদি ক্লিয়ার না হয়, পিএফ এর হিসাবটা তো ক্লিয়ার হবে না। এবং পিএফ এর অ্যাকাউন্টে আপনার ওই 14 টাকা আপনার পিএফ অ্যাকাউন্টে এর থেকে চলে যাচ্ছে। এবার হিসাবটা হচ্ছে আপনার পিএফ এর অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখানে আমি ব্যক্তি আফরোজার কোনো দুর্নীতি করার সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু সুযোগ আছে আমি যদি এটা পরিচালনার দায়িত্বে থাকি। সুযোগ কোথায় আছে আমি পরে বলতেছি। এই সুযোগটা ট্রাস্টি বোর্ডের আছে, মালিকের কোনো সুযোগ নেই। মালিক অডিট করাবে, মালিক বার্ষিকটা সবকিছু মালিকের একদম হিসাব ক্লিয়ার থাকতে হবে। মালিক ধরা কার কাছে? ট্রাস্টি বোর্ডের কাছে। ট্রাস্টি বোর্ডে কারা থাকবে সেটা আমার জানা দরকার। মালিকের টাকা, আপনার টাকা সবই কার কাছে? আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। আমি এটার মানে পরিচালনার দায়িত্ব আছে, তাহলে আমার একটা সুযোগ আছে না? তাহলে আমার ট্রাস্টি বোর্ডে কারা থাকবে পিএফ এ সেটা জানা দরকার। আচ্ছা, ভবিষ্যতে আমি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে অনধিক 7 সদস্য নিয়ে ট্রাস্টি বোর্ড। কত? 7। মালিক প্রতিনিধি মালিক নিজে মনোনয়ন দেবে যে আমার পক্ষ থেকে মালিক প্রতিনিধি কারা দেবে। পিসিতে মালিক প্রতিনিধি থাকে না, শ্রমিক প্রতিনিধিদের ইলেকশনের মাধ্যমে হয়। সেফটি কমিটিতে মালিক প্রতিনিধিরা থাকে না, ঠিক সেরকম পিএফ এও মালিক প্রতিনিধি মালিক দিবে। কাদেরকে দিবে? কমপ্লায়েন্সের লোকজন দিলে কাজ হবে না। এখানে কিন্তু কমপ্লায়েন্সের লোকজন দিলে কাজ হবে না। পিসির মধ্যে কিন্তু আবার বলা হয় যে সদস্য স্বীকৃতি হবে ওয়েলফেয়ার অফিসার, তাই না? তাই থাকে না, কমপ্লায়েন্স অফিসার বা ওয়েলফেয়ার অফিসার এরকম থাকতে হবে। কিন্তু এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে থাকে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে লোকজন মালিক তার প্রতিনিধি হিসেবে এখানে দিয়ে দিবে। শ্রমিক প্রতিনিধি সিপিএ, ট্রেড ইউনিয়ন, পিসি কমিটি এগুলো থেকে থাকবে। যেখানে পিসিও থাকবে না, যদি ট্রেড ইউনিয়ন থাকে ট্রেড ইউনিয়ন থেকে থাকবে। আপনাদের এখানে যদি পিসি থাকে পিসি থেকে যে শ্রমিক প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন তারা থাকবেন এই কমিটিতে। তারা তো শ্রমিকদের মুখপাত্র হিসেবে কাজ করেন। আর যদি পিসিও না থাকে তাহলে শ্রমিকরা নিজেদের মধ্য থেকে নির্বাচিত করে আবার সেই কাজটা আমার শ্রম অধিদপ্তরের আন্ডারে যে কাদেরকে। এবং মালিক ও শ্রমিক সমান সংখ্যক প্রতিনিধি থাকবে। ধরলাম 7 জন সদস্য, 3 জন মালিকের, 3 জন শ্রমিকের, একজন বাকি থাকলো না, তার পদবি হচ্ছে চেয়ারম্যান, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী চেয়ারম্যান। চেয়ারম্যানটা কি হবে? সরকার কর্তৃক সরকার কর্তৃক। কি বলছে? সরকার কর্তৃক। কোথায় লেখা আছে? সরকার এই কর্তৃক যে মনোনীত সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি। সরকার বলতে শ্রম আইনে সরকার কে? শ্রম আইনে সরকার বলতে কি বোঝায়? প্রধানমন্ত্রী নিজে আসবে না।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম আইনে সরকার হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আমরা তাদের আওতায়। আমাদের নাম কি? শ্রম অধিদপ্তর। এমনও হইতে পারে আমাকে আপনার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করে দিতে পারে সরকার, যে তুমি আমার সরকারি লোক, তুমি যাও। আমাকে করতে পারে, আবার আমাকে করলো না। আপনাদের এলাকার গণ্যমান্য একটা লোক আছে যাকে সবাই মানে, যিনি খেয়াল। অথবা সুশীল সমাজ বলি না আমরা, সুশীল সমাজের মধ্যে এমন কেউ যে মানে আপনাদের কাছে গ্রহণযোগ্য, সরকারের কাছে গ্রহণযোগ্য, সরকার কর্তৃক মনোনীত, সরকার কর্তৃক মনোনীত, সরকার যাকে মনোনয়ন দিতে পারে। তবে বেশিরভাগ সরকারি কর্মকর্তাদের এখানে দিয়ে দেওয়া হয়, কারণ সরকারি কর্মকর্তারা চাইলে আমরা চাকরিটা ছাইড়াও চলে যেতে পারি না, চাইলে আমি ভ্যানিশ হয়ে যেতে পারি না। আমার পুলিশ ভেরিফিকেশন নানান দিক বিবেচনা করে আমাকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। আচ্ছা, আমার চাকরিটা যাওয়াটাও কঠিন। আমার দায়বদ্ধতা আছে কার কাছে? সরকারের কাছে। আমি চাইলে আপনার টাকা পয়সা পকেটে এখন আমার দায়বদ্ধতা আছে, আমার চাকরিতেও আমার দায়বদ্ধতা আছে, তাই না? তো তার মানে সরকারি কর্মকর্তাদের এখানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সেটা হইতে পারে মন্ত্রণালয়ের কেউ, হইতে পারে অধিদপ্তরের। এখন তাদের মেয়াদ কত বছর? এই যে মালিক থেকে আসবো, শ্রমিক থেকে আসবো, আমি চেয়ারম্যান, আমি ট্রাস্টি বোর্ড নিয়ে এই যে মালিক গঠন করে দিল, মালিক সব 6 মাসের মধ্যে তা গঠন করে দিতে হবে। সেইটার জন্য মালিক কোথায় যোগাযোগ করবে? যে আমি একটা পিএফ করতে চাই, আমার এখানে এতজন অ্যাপ্লাই করছে, নিয়ম মোতাবেক শ্রম আইনে যেটা বলা আছে, এখন আমি এখানে একটা প্রভিডেন্ট ফান্ড গঠন করতে চাই। এটা একটা চিঠি মারফত মহাপরিচালক শ্রম অধিদপ্তরকে মালিককে জানায় দিতে হবে যে উনি করতে চাচ্ছেন, আপনার অ্যাপ্লিকেশন করছেন, তার প্রেক্ষিতে উনি করতে চাচ্ছে এবং করার যত প্রক্রিয়া আছে উনি গ্রহণ করতেছেন। এটা কাকে জানায় দিতে হবে? শ্রম অধিদপ্তরে মহাপরিচালক। আমাদের শ্রম অধিদপ্তরের হেড হচ্ছে মহাপরিচালক। উনি তো এখন ট্রাস্টি বোর্ড গঠন করে না, মানে মালিক দায়িত্ব পাইছে যে আমি এখন ঠিক আছে, আমার শ্রমিকরা আমার কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছে, এখন আমি গঠন করতে চাই। মালিক কিভাবে গঠন করবে? সরকারকে তো তার জানাইতে হবে। সরকার এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, সে তো ডাইরেক্ট সচিব রে আসলে লেখা লাভ নেই, কারণ সচিব তো তার ডিপার্টমেন্ট ভাগ করে দিচ্ছে। তাহলে এই কাজটা আমরা করি শ্রম অধিদপ্তর। শ্রম অধিদপ্তরের হেড কে? ডিজি, ডাইরেক্টর জেনারেল, অতিরিক্ত সচিব সরকারের একজন অতিরিক্ত সচিব। এই মহাপরিচালক বরাবর অ্যাপ্লিকেশন দিয়ে দিল যে আমাদের এখানে এত সংখ্যক শ্রমিক তার পিএফ গঠন করতে চায়, হ্যাঁ, এখন আমরা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতেছি। আপনাকে অবগত করা হবে, সরকার আপনাকে অবগত করা হবে। সরকারের তো দায়িত্ব আছে একজন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া। এখন আমরা যখন চিঠিটা পাইলাম, আপনি কি হয় একই চিঠিতে অথবা আপনার মালিক আরেক চিঠিতে, উনি মালিক পক্ষে ওনার পক্ষ থেকে কারো থাকবে এবং সেখানে অবশ্যই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের লোক থাকতে হবে। শ্রমিক পক্ষের কার থাকবে? পিসি যদি থাকে, পিসি থেকে আপনাদের সভাপতির সাথে কথা বলে নিবে, সাধারণ সম্পাদকের সাথে কাদেরকে আপনারা দিতে চান। এই 3 জনকে দেওয়া হলো, মালিকের 3 জন, এই 3 জন 6 জন মালিক, এবং এই উদ্যোগটা মালিকের গ্রহণ করতে হবে। পিসির সাথে বসতে হবে, বলবে যে তোমাদের এটা নাম দাও, মালিক নিজে 3টা নাম দেবে, নিয়ে এই 6 জনের নাম সরকারের কাছে পাঠাবে। কার কাছে পাঠিয়ে দিবে? সরকারের কাছে। এইবার সরকারের দায়িত্ব হলো চেয়ারম্যানের মনোনয়ন দেওয়া। তখন সরকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত করবে। তাইলে আপনার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে সরকার যদি আপনার চেয়ারম্যান থাকে, তাহলে আপনার টাকা পয়সা সেফ এন্ড সিকিউর। কারণ আমি যদি চেয়ারম্যান আমাকে মনোনীত করে দিল, আমি সরকারের কর্মকর্তা, তাইলে আমিও দায়বদ্ধ সরকারের কাছে, আপনার টাকার হিসাব, আর আমার কাছে আপনারা দায়বদ্ধ, আমি তাহলে নিউট্রাল বডি। বোঝা গেছে? তাহলে এখন এই যে ট্রাস্টি বোর্ড গঠন হয়ে গেল, তাহলে গঠন হয়ে গেল না? এখন আমরা ট্রাস্টি বোর্ড গঠন করে ফেললাম। এর মেয়াদ কতদিন? 2 বছর। আবার চাইলে আমি পদত্যাগ করতে, আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে চাই না, আমি বিভিন্ন কারণে পদত্যাগ করতে পারি। সব এখানে লেখা আছে। এবার ট্রাস্টি বোর্ডের কাজ হচ্ছে প্রতি 4 মাসে অন্তত একটা করে সভা করা। তাহলে বছরে 3টা মিনিমাম। গণ প্রতি মাসে মাসে করতে পারে, কিন্তু মিনিমাম 4 মাসে থেকে একটা করতেই হবে, এটা ম্যান্ডেটরি। যেভাবে আমরা সভা করি, নোটিশ দেয়, সেভাবে নোটিশ দেওয়া। এখন কথা হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে। যে বিষয়টা হইলো যে সভাটা ট্রাস্টি বোর্ড কোথায় করবে? ফ্যাক্টরিতে করবে না কোথায় করবে? সেটা এই যে সবার তারিখ, স্থান, সময় এটা ঠিক করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চিঠি দিবে আপনাদের মালিককে।
যখনই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়ে গেল তখন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মালিকের কাছ থেকে হিসাব চাবে যে তোমার এখানে কত শ্রমিক আছে, টোটাল শ্রমিক কত আছে, 1 বছর হয়েছে না হয়েছে পরের কথা, টোটাল কত শ্রমিক আছে, তারা কবে জয়েন করছে এবং তাদের চাকরির মেয়াদ 1 বছর শেষ হয়েছে কতজনের কত তারিখে, মানে আজকের ডেটে 1 বছর শেষ হয়েছে কত তারিখে, এদের নাম ঠিকানা তালিকা আমাদেরকে সরবরাহ করতে হবে, আমাকে সরবরাহ করুন। এইবার আমি চেয়ারম্যান, আমি অর্ডার দিলাম মালিককে, কারণ মালিকের সাথে আমার কাজ এখন শুরু হয়ে গেল। আমি মালিককে অর্ডার দিলাম, এই যে এই অর্ডারগুলো দেওয়ার জন্য তাকে মিটিং করতে হবে। তো আমি একা একা অর্ডার দিলে হবে না, এটার জন্য কি করতে হবে, এই সবাইকে, এই 3 জন শ্রমিক, এই 3 জন মালিককে নিয়ে আমাকে মিটিং করতে হবে। মিটিংটা আমি যদি চাই আলাদা একটা অফিস অন্য জায়গায় কাছাকাছি জায়গায় খুলবো, আমার সুবিধাজনক জায়গায় খুলবো, যেখানে আমার একটা অফিস ভাড়া নিতেছি, আমার কিছু পিউন লাগবে, আমার কিছু স্টাফ লাগবে, আমার কম্পিউটার লাগবে, এই সেটআপটা এটা কিন্তু মালিককে ব্যবস্থা করে দিতে হয়। আর যদি আমি বলি যে না আপনাদের ফ্যাক্টরিতে আপনাদের কাজের সুবিধার জন্য ফ্যাক্টরিতে আমি অফিস খুলবো, তাহলে ফ্যাক্টরিতেও ওনাকে অ্যারেঞ্জ করে দিতে হবে, এই সাপোর্টিংসটা ওনাকে দিতে হবে। এটা আমি বলিনি, এটা কি বলছে, আইন বলছে। আমার এই কথাগুলো বললাম, আমার তো অফিস নাই, তাহলে আমাকে লোকজন কিছু দিতে হবে না, হয় আমি আমার থেকে নিয়োগ নিতে পারি অথবা প্রতিষ্ঠান থেকে কিছু মানুষ এখানে অ্যাটাচ করে দিতে হবে, তাদেরকে আবার আলাদা করে বেতন দিতে হবে। এই অ্যারেঞ্জমেন্টটা মালিক করে দিতে হবে। তার মানে আমার কাজ শুরু হয়ে গেল, আমি মালিকের কাছ থেকে তালিকা নিলাম এবং আমি বললাম 1 বছর যারা ভ্যালিড, যারা সদস্য হওয়ার মতো যোগ্য, তাদের সবাই পিএফ এর অ্যাকাউন্ট খুলতে হবে। সবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে তালিকা থাকবে, এটার এগেইনস্টে আমি পিএফ নাম্বার তাদেরকে খুলবো। এবং এটা কিভাবে পিএফ এ নাম্বার খুললে হবে, আপনার নাম ধাম, আপনি কাকে নমিনি হিসেবে দিতে চান, আপনার এক কপি ছবি, আপনার এনআইডি, প্রতিষ্ঠানে কবে যোগদান করছেন, প্রতিষ্ঠানে আইডি ফটোকপি, যেরকম আমরা নেই। এই ট্রেনিংটাতে আপনাকে সার্টিফিকেট তো এমনি দিচ্ছি না, আমরা টাকা দিচ্ছি না, এই যে বিলে সবার স্বাক্ষর, আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত, আমি কি এখানে বাইরের কাউকে দিচ্ছি ট্রেনিং, এই প্রতিষ্ঠানে, তাই এটা তো একটা ডকুমেন্ট থাকবে। তো ওই ডকুমেন্ট আমাকে করবে, এরকম পিএফ হিসাব নাম্বার খুলে ঠিক কবে থেকে আপনার আসলে পিএফটা চালু হয়ে যাবে সেটা মালিকের সাথে আমার যে ঠিক আছে সামনে এটা কি মাস, মে মাস, জুন মাস থেকে আপনাদের পিএফটা চালু হবে। তো জুন মাস থেকে যখন পিএফ চালু হয়ে যাবে তখন আপনার বেতনের এগেইনস্টে আপনারা কত করে টাকা কাটাবেন সেটা মালিকের সাথে করে যে না আমরা 60 টাকা করে কাটাইতে চাই, তাহলে আমি ওইভাবে করে পিএফ, যদি পিএফ সিদ্ধান্ত নেয়, ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নেয় যে 60 টাকা করে কাটবে, সবার 60 টাকা করে কাটবে, ওনার 7 টাকা, ওনার 8 টাকা, ওনার 10 টাকা হবে না, সমান শর্ত, যাতে হিসাবে সুবিধা এবং আইনের মধ্যে থাকে। এখন এই যে এই পর্যায় পর্যন্ত যে আমি কথা বললাম, একটু বুঝছেন কিনা সেটা কথা বেশি বলে লাভ নেই, বেশি বললে আবার সমস্যা, একদিন তো আর পিএইচডি করাতে পারবো না। মানে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ট্রাস্টি বোর্ডের একটা দায়বদ্ধতা আছে, মালিকের একটা দায়বদ্ধতা আছে, আপনার কিন্তু কিছু না। ওই যে আপনি অ্যাপ্লিকেশনের একটা কোনো মতে স্বাক্ষর করে দিলেন, আপনার দায়িত্ব শেষ। এগুলো সব মালিক, আর মালিক করে দিবে ট্রাস্টি বোর্ড গঠন, নাম চাবে সরকারের কাছ থেকে, গঠন করে দিবে, এবার ট্রাস্টি বোর্ডের কাজ শুরু হয়ে গেল। সেই কাজের গুলা, এই পর্যায়গুলো আমি আপনাকে বললাম। এটাকে বলা হয় আসলে ট্রাস্টি বোর্ডের চাঁদা বলে, চাঁদা দেওয়া। এগুলো আমি পরে বলবো না, যে মূল বিষয়গুলো সেগুলো আগে ইয়ে করে। এই যে দেখেন লেখা আছে ধারা 264 9 নাম্বার ধারায় কি বলা আছে দেখেন তো, এবং কি বলা আছে, মালিক মিল আছে, কথা নাম বানাবানে বললাম, মিল আছে। এবার কিভাবে দিবে, কিভাবে আদায় করবে বলেন না, জোরে বলেন, এটা আপনি দাঁড়ায় বলেন, জোরে বলেন, সবাই শুনুন। মালিক মজুরি পরিশোধ করে, ভবিষ্যৎ তহবিলে চাঁদা কর্তন করবে এবং নিজের অংশ সহ মাস শেষ হওয়ার 15 দিনের মধ্যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে তহবিল জমা দেবে। পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাসুল মালিক বহন করবে। কি বুঝলেন বলেন, আমাকে একজন বুঝান, কি বুঝলেন? দায়বদ্ধতা আছে মালিকের, এখানে কার দায়বদ্ধতা? মালিক। পে অর্ডারের টাকাও তার দিতে হবে, ব্যাংকের খরচ তো যা আছে সবই তার। আর পিএফ এর যে ট্রাস্টি বোর্ডের মিটিং যেখানে বসবে সেটা অ্যারেঞ্জমেন্টও তাই করে দিতে হবে। আর আমি যদি বলি চেয়ারম্যান হিসেবে যে আমার তো কিছু অফিশিয়াল পিওন লোকজন দরকার, আমার এই যে মানে এই হিসাব রাখা, আমার কম্পিউটার লাগবে একটা, আমার একটা সেটআপ লাগবে, একটা অফিস সহকারী লাগবে, এটাও মালিকের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের শুধু হচ্ছে 7 টাকা কিনে নিয়ে যাবে ব্যাংক থেকে, এটাই। এই আপনি সিদ্ধান্ত দিয়ে দেওয়া, আর আপনি একটা অ্যাপ্লিকেশন দেওয়া যে আপনি যে এনটাইটেল, আর আপনি যখন এনটাইটেল হবে তখন একটা 67 ফর্ম ফিল আপ করে মালিককে, আপনাকে এটা আপনারও দায়িত্ব অথবা মালিকের দায়িত্ব
তাকে তার কাছে যে লেজার থাকে সেটা থেকে বের করা যে আমার এই মাসে এতজন এন্টাইটেল হয়েছে, ঠিক আছে? এন্টাইটেল হওয়ার 15 দিনের মধ্যে আমাকে এই কাজগুলো শেষ করতে হবে। ওই ফর্মটা আপনাকে বলতে হবে যে ভাই আপনাকে ফর্ম পাঠায় বলতে হবে, এটা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কাজ, যে জান ভাই যে ফর্ম আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি এন্টাইটেল, আপনি ফর্মটা ফিল আপ করে ছবি সহ এনআইডি সহ আপনার নমিনির ডিটেলস সহ আপনি এখানে জমা দেন। এই যে জমা দিলেন আপনি, আমি দেখলাম সব ঠিকঠাক আছে, অ্যাপ্রুভ করে আমি আপনাকে মালিক পাঠিয়ে দিল ট্রাস্টির কাছে, আপনি হয়ে গেলেন মেম্বার। ম্যাডাম এর সহজ উপায় কি? যেমন আমরা সবাই কিন্তু চাচ্ছি যে আমাদের পিএফটা হোক, বাট আমার মালিক চাচ্ছে না। যেমন আমার জুনিয়র যদি এসে সিগনেচার করতে, আমি তখন তাকে বলবো না যে এটা আসলে ম্যানেজমেন্ট হয়ে চাচ্ছে না, এগুলো নিয়ে হালকা করবো না, তাহলে চাকরি নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে। চুপচাপ থাকা, ওরা কিন্তু আর কখনো বলবে না যে সিগনেচার করবো, যে ভাই যা আছে আছে, এর ভালো কোনো ওয়ে বা কোনো কিছু আছে কিনা। আমি চাচ্ছি মালিক করতে বাধ্য, যদি একদিকে মালিক করতে বাধ্য। মালিক আমার আমাকে বললো তখন তো আমি মালিকের পক্ষে কাজ করলাম। আমি যে আমার সব লোকের বললাম যে এইসব কিন্তু যাবার মতো যায়ও না, কথাটা তো কম বলো। ভাইয়া অন্য কথা বলেন, প্র্যাকটিক্যাল কথাটা বলুন। যেমন গতকাল আমরা বলছি না শ্রম আদালতে যাওয়াই তো যায়, কিন্তু শ্রম আদালতে আসলে আমরা অত যাইতে উদ্বুদ্ধ কেন? হয়রানি হয়তো তো সরকারও জানে, হয়রানি জায়গাগুলোকে আমরা ক্ল্যারিফাই করছি এখন পর্যন্ত, ইজি করছি করিনি। এখন প্রত্যেকটা জিনিসের একটা রিস্ক তো থাকে, সেই জন্য বলা হয় যে আপনি চেষ্টা করবেন মিউচুয়ালি গিয়ে যে কোনো জিনিস আদায়, এটা স্বাভাবিক, ওইটাই মিউচুয়ালি গিয়ে আদায় করতে হবে, বুঝাইতে হবে। এবং এই যে এখানে আসলে মালিকের যে কোনো আর্থিক ক্ষতি নাই সেটা যদি সে বুঝতে পারে, মালিক, আমি তো আপনাদের মালিককে পাচ্ছি না এই আইনটা বোঝানোর জন্য, একটু পরেই বুঝতে পারবে যে মালিকের এখানে কত কি পরিমাণ আসলে মালিকের কোনো আর্থিক ক্ষতিই নাই, উল্টা আরো লাভ আছে। কিরকম আমি এটা পরে যখন আসবো, এই জিনিসটা যদি আপনাদের বোঝানো যায় মিউচুয়ালের মাধ্যমে যদি আসেন, স্বাভাবিকভাবে আমি কাউকে একটা কথা বলছি, আমি কি করি চাকরি, আমি কি করি এখানে চাকরি করি, আপনারা কি করেন? আমরা চাকর, চাকরি মানে কি? আপনাকে বেতন দিতে সেটাই বেশি, আমার এত ধানাই পানাই শোনার কোনো দরকার আছে? একটা মালিকের হাজার রকমের কাজ থাকে, তাই না? একটা মালিক, তাকে ফ্যাক্টরি ম্যানেজ করতে হয়, তাকে সরকারকে ম্যানেজ করতে হয়, তার অ্যাসোসিয়েশন ম্যানেজ করতে হয়, ইম্পোর্ট এক্সপোর্ট ম্যানেজ করতে হয়, এলসি ম্যানেজ করতে হয়, কত কিছু আবার সরকার কিছু সেন্ট্রাল ফান্ডেও দিতে হয়, এত মানে বায়ার ম্যানেজ করতে হয়, এত কিছু ঝামেলা মেনটেন করে ওনার কি ঠেকা বেতন ছাড়া আর বাদ বাকি এত জিনিস এত মাথা খামানোর? ওনার দিকটাও আপনাকে চিন্তা করতে হবে, ওনার মিউচুয়ালি আসতে হবে। এখানে একটাই বই, আপনি পিসি, আমি বলছি 8,000 কোটি টাকার একটা মালিক 8,000 টাকা বেতনের একজন শ্রমিকের সাথে একই টেবিলে, যিনি পিসির সভাপতি, তিনি 8,000 টাকা বেতন দিতে পারে, ফর এক্সাম্পল ধরলাম আর কি, যে ওনার 10,000 টাকা বেতন। আর যে মালিক পাশে মানে আমি মালিক, আমার 10,000 কোটি টাকা আমার, বা সামথিং তার থেকে তো আমার অবস্থান ভালো। এই দুইটা লেভেলকে আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডস তৈরি করাই তো হচ্ছে শ্রম আইনের কাজ। এই যে পিসি বলেন, সেফটি কমিটি বলেন, মালিক শ্রমিক প্রতিনিধি মিলেই তো কাজ করতেছে না? মালিকের এত টাকা নেই যে আমি ওই 8,000 টাকা বেতন পাই, ওর সাথে আমার বসে দরকার, ও আমার চাকরি করে আমি ওর বেতন দেবো শেষ। কিন্তু না, এটা ইন্টারন্যাশনাল আইন, বাংলাদেশের আইন নয়। বাংলাদেশের সরকার এটা চাইছে তাই করছে তা না, ইন্টারন্যাশনালি আইন, আইএলওর সমর্থিত আইন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জাতিসংঘের কোন সংস্থা আপনাদের এই শ্রম আইনের বিষয়টা দেখভাল করে? আইএলও। আইএলও বেটার ওয়ার্ক বলেন না, আসে কেন, আসে কেন, ফাইন্ডিংস দেয়। আইএলওর কাজ যে আপনার এখানে ইন্টারন্যাশনাল, আমাদেরও দায়বদ্ধতা আছে যে ইন্টারন্যাশনাল আইনটা আমরা সরকার ফলো করতেছি কি না, এগুলো সব ইন্টারন্যাশনাল আইন থেকে আসছে। এটা আমাদের মস্তিষ্ক প্রসূত না, আমরা শুধু একটু সাজায় দিছি যে ঠিক আছে তুমি 7 দিনে দিবা, তুমি 8 দিনে দিবা, ওরা 7 টাকা কাটবে, ওরা 8 টাকা কাটবে, কিন্তু করতে হবে, এটা সুযোগ শ্রমিকদেরকে দিতে হবে, সেটা আন্তর্জাতিক আইন বলে দিছে। সে আইনের আলোকে আমরা ডোমেস্টিক্যালি জাতীয় সংসদে শ্রম আইন পাশ করি, সেইটাই এখন আমাদের উপরে, আপনার উপরে যেমন প্রযোজ্য, আপনার মালিকের উপরে যেমন প্রযোজ্য, আমার উপরে প্রযোজ্য, যে আমি এটা আবার দেখভাল করতেছি কিনা, আমার দায়িত্বের জায়গা থেকে। এখন সব জায়গাতেই একটা বিষয়, 8,000 কোটি টাকার মালিকের সাথে আপনি জোড়াজুড়ি করতে পারবেন। আপনি কি কি করতে হবে? মিউচুয়ালি যেতে হবে। ওনাকে জাস্ট যদি এইটা বোঝানো যায় যে আপনার কোনো আর্থিক ক্ষতি হবে না, বরঞ্চ আর্থিক লাভ আছে, এটা আপনার কোনো ক্ষতি নাই। যে আপনি মনে করতেছেন আরে প্রত্যেকের অ্যাকাউন্টে আমার 7 টাকা করে আমার তো লস হবে, এখানে তার যে লস নাই, এটা যদি তাকে বোঝানো যায়, তাহলে ওনার কি এটা বিদ্রোহ করার কোনো কারণ আছে? আপনার টাকা আপনি নিয়ে যাচ্ছেন,
এটা একটু সামনের দিকে আগবাড়ে আমরা তখন বুঝবো যে আসলে পিএফটা ক্ষতির কিছু না। আমার মানে উত্তরটা আপনার কি পছন্দ হয়েছে? এটা ছাড়া তো কোনো ওয়ে নেই।